আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব এক্সক্লুসিভ কিছু ব্রেকিং সংবাদ। প্রথমে জানতে পারবেন এবার সোহেল তাজ কিন্তু ব্যাপক এক তথ্য প্রকাশ করেছে এবং পিলখানা সে বিডিআর বিদ্রোহের ঘটনায় ফেসে যেতে যাচ্ছেন কিন্তু এই সোহেল তাজ। তবে তিনি কি তথ্য দিয়েছেন তা জানলে রীতিমতো অবাক হবেন। তিনি দাবি করেন, আমি আগে একজন নিরীহ মানুষের উপরে এমন একটি বড় দোষারোপ করা নিন্দনীয় কাজ। বিশেষ করে আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না, আমি দেখতাছি, এমনটা বলেছিলেন এই সোহেল তাজকে শেখ হাসিনা। আরও কি কি বিষয় উঠে এসেছে তাদের কথোপকথনে, এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দেব জাতিসংঘের অধিবেশনে মাত্র 7 জন সঙ্গী নিয়ে ডক্টর ইউনূস এবার যাবেন। অন্যদিকে শেখ হাসিনা যেতেন 150 থেকে 200 জন বহর নিয়ে। অবাক হবেন, 2015 সালে 227 জন এবং 14 সালে 178 জন বহর নিয়ে গিয়েছিলেন এই জাতিসংঘে শেখ হাসিনা। কিভাবে মানুষের টাকা এভাবে অপচয় করতেন, এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ ভিডিওর শেষ অংশে জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরি হঠাৎ করে কেন গুঞ্জন হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এই সোহেল তাজকে নিয়ে। এবার সোহেল তাজ তিনি তার নিজের বক্তব্য স্পষ্ট করলেন এবং তুলে ধরলেন সেদিনের ঘটনা, বিডিআর বিদ্রোহের সময় কি ঘটেছিল এবং শেখ হাসিনার সাথে কি কথা হয়েছিল তা নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্য এবার দেশবাসীকে জানিয়ে দিয়েছেন। আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না, শেখ হাসিনা এমনটাই বলেছিলেন এই সোহেল তাজকে। বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজ কিভাবে ফেসে যাচ্ছেন এমন নেটিজেনদের নানা ধরনের তথ্য এবং মন্তব্য তিনি পড়ছেন এবং তিনি সেগুলোকে খণ্ডনও করছেন। এবার তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে দিলেন, বিশেষ করে মানবজমিনের একটি প্রতিবেদন উঠে এসেছে কি ঘটেছিল সেদিন। দেশের ইতিহাসে এক নিক্কারজনক ঘটনা ঘটার পিলখানার ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সংঘটিত নরকীয় নৃশংস মর্মান্তিক ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে এই তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার সময়ে এই সোহেল তাজ যুক্তরাষ্ট্রে অবস্থান করা তিনি নিজেকে অভিযোগের তীরেও ছেড়ে দেন অনেকে এবং তাদের যারা অভিযোগ তুলছেন তাদেরকে এবার সকল প্রশ্নের জবাবে দিয়েছেন। এসব প্রশ্ন অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল মানবজমিন। তারা জানিয়েছে, অর্থাৎ তাদের মাধ্যমে এই দেশবাসীকে জানিয়েছে, এই সোহেল তাজ বলেন, যুক্তরাষ্ট্রে যখন বসে ঘটনার খবর পায় তখন তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন, সাথে সাথেই পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও তিনি কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতাছি। শেখ হাসিনা সরাসরি ধমক দিয়ে সোহেল তাজকে এমন বার্তা দেন। মানবজমিনের সঙ্গে আলাপকালে সোহেল তাজ ওই ঘটনার সময়ে বর্ণনার উপবর্ণ দেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করছে। এরকম নিকৃষ্ট অ্যাকিউজেশন খুবই দুঃখজনক। একজন নিরীহ অপরাধ মানুষকে এমন একটা কালিমা দেয়া ঠিক হবে না। আপনার দিকে কেন সন্দেহের তীর, এমন প্রশ্নের জবাবে এই সোহেল তাজ বলেন, আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম। আমার মেয়ের জন্মদিনও ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়র হার্টের সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশে আমার এক আত্মীয়র অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল 11 ঘন্টা। রাতে 11:30টার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন, সোহেল, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি, গোলাগুলি মানে? তখন তিনি বলেন, গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে। ওনাকে বললাম, আইজি সাহেব, পরিস্থিতি কি হচ্ছে সেখানে? উনি বললেন, গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম, গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করতেছেন? তিনি বলেন, আমরা তো আছি। এ কথা শুনে আমি বলেছিলাম, পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন সব ডাকেন, সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন, মুভিং করতে হবে। উনি বললেন, আমরা তো মুভিং করছি, প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথা বলি। আমার কথা শুনে তখন আইজি আমাকে বলেন, স্যার, মন্ত্রী মহোদয়ের সঙ্গে আছেন। তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না, কারণ সিনিয়র আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না, কারণ আমার সিনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। সোহেল তাজ বলেন, আমার মাথা তখন গরম হয়ে গেছে। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয়, যাতে ভেতরে যারা আছেন তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নেই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতেছে সেটা নাও করতে পারে। সেজন্য বলেছিলাম পুরো এলাকার সব দিক থেকে ঘেরাও করতে। আইজির কথা শুনে আমি থেমে যাইনি,
ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম। ওনাকে আমি একই কথা বললাম ঘেরাও দেওয়ার জন্য, প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথা বলেছি। উনি তখন আমাকে বলল, বাবা এটা তো আপা শেখ হাসিনা দেখছেন। আমি তখন থামি নাই, প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলছি, যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে, আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি বিষয়টা। তখন আমার আর কিছু করার ছিল না। তিনি বলেন, দেশে এসে আমি যা দেখলাম সেটাও অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পারছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেট করা হবে এমন প্রশ্ন ছুড়ে দেন সোহেল তাজ। তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল, আমাদের হাতে আর কিছুই করার ছিল না। বিডিআর পর্যন্ত আমরা বলতাম না, কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি বলে উনি। এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর। আমার কাছে সবকিছু উদ্ভট লেগছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ, এটাও একটা কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরপরে আমি পদত্যাগ করেছি, এমনটা বলেন এই সোহেল তাজ। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল, এই প্রশ্নের জবাবে এই তৎকালীন মন্ত্রী সোহেল তাজ বলেন, মন্ত্রী থাকা গেলে আমি কিছু দেখিনি, কিছুই টের পেতাম না, কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আরও কিছু দেখার বা জানারও সুযোগ ছিল না। এর আগে সোহেল তাজ 15 আগস্ট এক ফেসবুক পোস্টে লিখেছেন, সত্য বলার সময় এসেছে, সত্য হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্য হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। কোনো প্রমাণ ছাড়া আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা প্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, এইটা কাজটা ঠিক না। আমি বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমি সত্য জানতে চাই, এই সুষ্ঠু তদন্ত। যোগ দিতে মাত্র 7 জন সঙ্গী নিয়ে শেখ হাসিনা যেতেন যে প্রায় 150 থেকে 200 জন বহর নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 79তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি। আগামী 22 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত সফর করবেন তিনি। তবে তার সফরের প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছে মাত্র 7 জন। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের মধ্যে আছেন মেয়ে দিনা আফরোজ ইউনূস, এডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ সহ আরও অনেকেই। তবে বাকি সদস্যের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমও এই সফরে আছেন। এর আগে 2015 সালে শেখ হাসিনা 227 জন নিয়ে গিয়েছিলেন 70তম সাধারণ অধিবেশনে। তার আগেও 2014 সালে 69তম সাধারণ অধিবেশনে তার সঙ্গীর সংখ্যা ছিল 178 জন। তার আগে 2013 সালে এই সংখ্যা ছিল 134 জন। তাহলে বুঝতেই পারছেন দিনে দিনে তিনি 134 থেকে 178, আবার 178 থেকে 227 জন, এভাবে তার ধারাবাহিকতা বাড়ছিল। এভাবেই কিন্তু উচিত জবাব দিয়েছেন এই ডক্টর ইউনূস।